আপনারা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার মত যদি হতাম আমি টকশোতে টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা সব জায়গায় টকশোতে আসছেন। আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে কি মিথ্যা কথা বলছেন। নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? বহুবার উনি এরকম শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি তাদেরকে জিজ্ঞেস কথা বলেন। কারণ হচ্ছে যে এর আগে তো আরো একটা শোতে আমার সাথে ছিলেন, আপনি জিজ্ঞেস করেছিলেন একবার মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি জর্নাল আছে। যাই হোক, এখন কিন্তু উনি বললে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো হলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে সব সময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার দলের নেতাকর্মীরা বলে যে আপনি ফাপড়বাজি দেন। থাকলে আপনি করেছেন, কোন রাস্তা? আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হইছেন, ব্যর্থ হইছে বলে এখন বলে যে এরা আমার কর্মী, আমার কর্মী। যদি মানে আমি ব্যর্থ হইছি, আমার জুনিয়র নেতৃত্ব কোথায় সফল হয়েছেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না, আপনি ফাপড়বাজি করেন। এবং সরকারি জীবনে মামলা হয়নি, জানেন জেল খাটেন না, সে কিসের বিপ্লব? আপনার নামে কিসের মামলা হইছে? আমি কোন শেখ হাসিনাকে কটুক্তির মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, গণঅভ্যুত্থানে এই যে বিপ্লব হয় এই সব চেতনাবাজি করবেন না। এইভাবে বললে তো ভাই বলতে পারবো না। রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা। আপনি কি খাইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ মামলা খায়। শেখ হাসিনাকে কটুক্তির মামলা, চুরি করার মামলা এটা তো সেটা নিয়ে এখন কি? এখন এটা জন্য আপনি কি করবেন? এখন মানে কি? আপনি জেল খাচ্ছেন, তখন মামলা হইছে, তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আমি কোথায় ছিলাম? মানে নাহিদ জিজ্ঞেস করেন, শুনেন পালাই ছিলেন। এখন বড় বড় কথা বলেন না, পালাই ছিলেন। আমাকে বাঁচাও বলছেন। আপনি জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, বিরুদ্ধে আন্দোলন তো কখনো করেন না, কখনো মার খাননি তো। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন। শেখ হাসিনাকে গিয়া পায়ে ধরে সালাম করছেন, মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাষ্ট্র ছাড়া আন্দোলন হইতো না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন তাদেরকে আসিফ নাইদের, আপনি নাহিদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি নাহিদ ইসলামকে আপনি নাম ধরে বললেন কেন? আপনি না গতকালকে বলেন মন্ত্রীর নাম ধরে বলার কারণে আজকে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপরে জিজ্ঞেস করেন আপনি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন আপনার উপরে না এমপি নিচে? না আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। মার খান না, জেলে যান না, আপনার দলের নেতা কর্মীরা বলেন টকশোতে আসেন, টকশোতে এসে বিপ্লবী হইলে আপনার মত এরকম সরকার দেশ চালায়। আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন, সাংবাদিক ছিলাম। এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই হাউজে সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালাইছিলেন, আপনি পালিয়েছিলেন, আপনার দলের নেতা কর্মীরা বলেন। আপনার জামাতের আমির কি? আপনি জামাতের আমির, জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? তারেক রহমান কোথায় ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? আপনার জাতীয় গভর্নর থেকে নেতৃত্ব দিয়েছেন না? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল তারা? না তাহলে আবার আরেকজন দল তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি। যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে টিভি গ্রেফতার করার জন্য খুঁজতেছে, এই নাহিদ আসিফ রাষ্ট্র হতো না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো, তাহলে আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি জামাতের আমির প্রশ্ন করতেছেন কেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, এটা তো আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন। না কথা বলে আপনি তো এগুলো তো আপনি ব্যক্তিগত বলেন নাই। আপনারা কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আক্রমণ যাতে না করি। রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। আর মিডিয়াতে নিউজ হয়েছে, কোথায় মিডিয়া নিউজ হয়েছে? কি হয়েছে? হয়নি নিউজ হয়নি। মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত মতামতের মধ্যে কি শক্তি আমি আসি না, কিন্তু আপনি শুরু করেছেন আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি শুরু করেছেন না? আপনাকে বহিষ্কার করা নাই। কোথায় এনসিপি আপনাকে বহিষ্কার করা নাই? এই ব্যক্তিগত কথাগুলো আমি এখানে বলতে চাইনি, কিন্তু আপনি শুরু করেছেন, যেখানে বলতে বাধ্য হয়েছি। যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে কি মিথ্যা কথা বলছেন? নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? ন্যূনতম লজ্জা শরম থাকলে বাংলাদেশের রাজনীতি করতেন না। নিজের দলের আরেক দলে গেছেন, আপনি আসলে নারীদেরকে যেভাবে অসম্মানিত করেছেন, বউ থাকা অবস্থায় আর 15টা নারীকে অসম্মানিত করেছেন। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, নারীকে ছিল
কোথায় গিয়েছিল না এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না আপনি মিথ্যা কথা বলতেছেন আমি তার বলতে এইভাবে তো আলোচনা করব না এটা একটা চরম মিথ্যুক এবং বেয়াদব একটা লোক সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে ব্যক্তিগত আক্রমণ করার জন্য না আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন কারণ আপনি যুক্তিতে হাসেন আমি বলি না আমি আপনাকে এসব বলি না আপনি সম্মান দেন আপনার কাছে সম্মান শিখতে হবে না আপনার কাছে সম্মান শিখতে হবে না আপনি চরম বেয়াদব ছেলে আপনার কাছে সম্মান আপনি বেয়াদব আপনি লজ্জা করেন আপনি বেয়াদব আরেকবার গালি করে সরকারে গেছেন আপনার কথা আমি টকশোতে আসবো আপনার কথা আমি টকশোতে আসবো আপনার মত যদি হইতাম আপনি টেলিভিশনের মালিক নাকি আপনি লজ্জা শরম আমি আপনাদের নিজের দল ছেড়ে আরেকজন গেছেন এইভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না ব্যক্তিগত আক্রমণ উনি করছেন উনার সময় কথা বলি সাধারণ সম্পাদক আমার সঙ্গে আলোচনা করছে তার দল গঠন করেছে না আমি শেষ করব আমি জনাব মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে আসব আমি একটু ভিন্নভাবে শুরু করতে চাই আমি জনাব সারওয়ার তুষার আপনার কাছে শুরুতে আসতে চাই যে সরকারের 180 দিনের কর্ম পর্যালোচনায় কৃষি সামাজিক নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দাবি করা হয়েছে সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলছে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড শিক্ষা সংস্কার কর্মসংস্থান সহ নানা উদ্যোগের কথা তুলে ধরেছে আপনারা বিরোধী দল হিসেবে আপনারা মূল্যায়ন কি যে 180 দিনে সরকার জনগণের পূরণ করতে পেরেছে একটু প্রেক্ষাপটটা বলা উচিত যে প্রেক্ষাপটে এই সরকার ক্ষমতা এসছে সেটা হচ্ছে একটা ব্লাডি মাস আপরাইজিং মানে রক্তাক্ত মাস আপরাইজিংয়ের পরে একটা অন্তর্বর্তী সরকার এবং তার মধ্য দিয়ে 3টা ভুয়া নির্বাচনের পরে যখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে এই গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা এসছে ফলে এই কারণে এই সরকারের প্রতি মনোযোগ প্রত্যাশা সবই কিন্তু অত্যন্ত বেশি কিন্তু আপনি দেখবেন যে আমরা যদি একটু প্রত্যেকটা সেক্টর ধরে বলি আপনি যদিও কয়েকটা কথা বললেন সেগুলো নিয়েও অনেক কিছু বলা যাবে সরকার কিন্তু তার যেটা 6 মাসের প্রায়োরিটি ছিল 3টা প্রায়োরিটি ছিল তাদের সরকার মানে শপথ নেওয়ার পরপর সে দ্রব্যমূল্য তার এটা নিয়ন্ত্রণে রাখবে আইন শৃঙ্খলা এবং জ্বালানি পরিস্থিতি জ্বালানি ও বিদ্যুৎ এখন আপনি 6 মাস পরে এসে যদি 3টা জায়গায় দেখেন সেদিন বিএনপির মিডিয়া সেল সম্ভবত একটা দেখলাম যে সম্পূর্ণ ভুয়া একটা চার্ট দিল যে আগের তুলনায় সমস্ত কিছুর দাম কমেছে মানে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিন্তু আসলে পরবর্তীতে ফ্যাক্ট চেকিং দেখা গেল যে সবগুলোই আসলে দাম এখন আকাশচুম্বী বাড়তি কোনোটারই তেমন একটা কম নেই কোনো আইটেম একটু কম ছিল আবার বেড়ে গেছে এরকম মানে মানুষের পকেট কাটা যাচ্ছে তারপরে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন এটা হচ্ছে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে যদি সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় 6 মাসে কোনটা যদি বলি তাহলে সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে একজন অত্যন্ত শক্তিশালী মন্ত্রী অন্তত তিনি বা তার দল সেভাবেই দাবি করে থাকেন তিনি থাকার পরেও তিনি সংবিধান এবং সংস্কার এই ব্যাপারগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য বা অকেজো করে দেওয়ার জন্য এত ব্যস্ত ছিলেন যে নিজের মন্ত্রণালয়টা খেয়াল করতে পারেন নাই এবং প্রতিদিন পত্রিকায় ফলাও করে রিপোর্ট হচ্ছে প্রধান পত্রিকাগুলোতে যে কোথায় কীভাবে চাঁদাবাজি হচ্ছে এবং সেই চাঁদাবাজিগুলো কিন্তু একটা দুইটা খারাপ ব্যক্তি গিয়ে করতে চেষ্টা করছে সেরকম না খুবই সিস্টেমেটিক একটা চাঁদাবাজি জোন ভিত্তিক প্রশাসন জড়িত সরকারি রাজনৈতিক দল জড়িত এবং পুলিশও কোনো ক্ষেত্রে জড়িত এভাবে করে আইন শৃঙ্খলা মানে চাঁদাবাজি হচ্ছে চিটং যেখানে আমাদের 2 জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন তার মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সেখানে একেবারে কয়েকটা সন্ত্রাসী গ্রুপ কাদের হাতে কী ধরনের অস্ত্র কারা শেল্টার দেয় এগুলোর বিস্তারিত রিপোর্ট ছাপা হয়েছে এবং আমরা সেখানে দেখছি ওপেন ফায়ারিং হচ্ছে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে কিন্তু সেখানে কিন্তু ওই জঙ্গল সলিমপুরে খুব একটা নাটক করে বা একটা ঘটা করে সেখানে পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আপনি গেলেন কিন্তু সেখান থেকে অল্প দূরত্বে যে রাউজান কিংবা চিটংয়ের অন্যান্য জায়গা সেখানে কিন্তু আমরা এই ধরনের কোনো মহড়া দেখিনি এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও চরম নাজুক মানে এক ধরনের মানে ওখানে গ্যাংস অফ ওয়াসিপুরের মতো বিভিন্ন গোষ্ঠী একে অন্যকে হত্যার মতো করে একটা পরিস্থিতি তৈরি করেছে এরপরে আছে আপনার এই লোডশেডিং যেটা এই মুহূর্তে মানে মানুষের একেবারে ব্যাপকভাবে একটা নাবিশ্বাস তৈরি করেছে কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে লোডশেডিংয়ের কারণে গ্যাস সংকটের কারণে জ্বালানির একটা প্রাইভেটাইজেশন তাও কি মানে যে কোনো একটা প্রতিষ্ঠান না আপনার যে প্রতিষ্ঠান বা যে ব্যবসায়িক মাফিয়া ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা ধরনের অভিযোগ আছে লুটপাটের অভিযোগ আছে তাদের হাতে জ্বালানি সেক্টর তুলে দেওয়ার একটা পায়তারা চলছে এবং অনেকেই এটা গুঞ্জন করছেন যে তাদেরকে এটা যেন তুলে দেওয়া যায় সেজন্যই এই সংকটটা তৈরি করা হচ্ছে এই ধরনের বক্তব্য বা এই ধরনের পার্সপেক্টিভও কিন্তু দেখতে পাওয়া যায় ফলে সার্বিক দিক থেকে যদি বলি যে তার 6 মাসে এবং রিফর্ম ব্যাপারগুলো তো আছে রিফর্মে পলিটিক্যাল রিফর্মে যেমন সম্প্রতি দুটো জিনিসটা খুব আলোচনা হচ্ছে মানবাধিকার অধ্যাদেশ এবং গুম অধ্যাদেশ বাতিল করে দিয়ে আপনি দুটো আইন করলেন আপনার কথা ছিল আপনি এর চেয়ে অধিকতর শক্তিশালী আইন করবেন কিন্তু এখন আপনি দুটো ড্রাফট নিয়ে বসেন অধ্যাদেশটা আইনটা দুটো আপনার হাতে আছে
যে কোনো শিক্ষিত মানুষ আইন ব্যাকগ্রাউন্ডে হতে হবে না, আইন ব্যাকগ্রাউন্ডে হলে তো আরও ভালো। ওই অধ্যাদেশ এবং আইনের ক্লজ বাই ক্লজ যদি তুলনা করেন, আপনি দেখবেন যে মানে এর চেয়ে শক্তিশালী তো দূরে থাক, 2009 সালে যে মানবাধিকার আইনটা ছিল তার চেয়েও দুর্বল আইন এই সরকার করতে যাচ্ছে, এবং সেগুলো নিয়ে মানবাধিকার কর্মীরা কিন্তু কনসার্ন দেখিয়ে যাচ্ছে। পুলিশ সংস্কারটা তারা একেবারে বাতিল করে দিয়েছে, অথচ এটা তারা জুলাই সনদ তারা বলেছে অক্ষর অক্ষর বাস্তবায়ন করবে, অথচ এখানে কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করছে না। মানে হচ্ছে যে আপনি বললেন যে ইশতেহারের ব্যাপারে তারা খুব সিরিয়াস, দেখবেন যে উনি আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে আমরা 31 দফার কথা বলেছি, 32 নম্বর বাস্তবায়ন করেছি, 33 নম্বর বাস্তবায়ন করেছি। মানে ওনারা যে ফেল করছেন এটা সাইকোলজিক্যালি ওনাদের মধ্যেও আছে, মানে অবচেতন। কিভাবে? যে ওনাদের 33 পাইতে চান, 31-এর খবর নাই, কিন্তু 32 পাইতে হবে, 33 পাইতে হবে, কারণ 33 হলো পাস মার্কস। কিন্তু আপনি তো 31-এ ফেল করছেন। 31টার মধ্যে কোনটা বাস্তবায়ন করেছেন দেখান, একটা এই মুহূর্তে বাস্তবায়ন করেছে। আপনি সবচেয়ে বেশি যেটা ট্রাম্প কার্ড দেখান, ম্যাজিক দেখান, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড ইউএনও সহ মাঠ প্রশাসনের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের জীবনে একটা নাভিশ্বাস ডেকে এনেছে, তাদের জীবনে একটা গজব ডেকে এনেছে। মানে আপনি বিএনপির অশিক্ষিত যারা ক্যাডার আছে ওই লোকাল ফিল্ডে, তারা এইরকম একটা বিসিএস পাশ করা একজন সরকারি কর্মকর্তাকে নাজেহাল করছে, জবাই করার হুমকি দিচ্ছে, আছাড় মারার হুমকি দিচ্ছে, লাথি মেরে তারা বের করে দেবে এগুলো বলছে, তালা মেরে দিচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে এগুলো ঘটছে, যে তাদের তালিকা নিতে হবে, তাদেরকে সুপারভাইজার বানাতে হবে, তাদেরকে তথ্য সরবরাহকারী বানাতে হবে। তাহলে একে তো আপনি প্রশাসনের দলীয়করণ করেছেনই, এখন যেখানে যেখানে ওই প্রশাসনিক কর্মকর্তারা নিজের মতো করে কাজ করার চেষ্টা করছে সেখানে আপনি তাদেরকে এক ধরনের টেরোরাইজ করছেন। তো এইভাবেই আপনার সব দিক থেকে একদিকে ত্রাসের রাজনীতি, আরেকদিকে হচ্ছে আপনার তাদের এমপিরাই বলছেন খাই খাই করছি আমরা, আবার তারাই হচ্ছে আপনার দলীয় প্রশাসনের দলীয়করণ করছেন, দ্রব্যমূল্য বেড়ে গেছে। মানে একটা কোনো জায়গা নেই যেখানে আপনি দেখাতে পারবেন যে দিস গভর্নমেন্ট ইজ পারফর্মিং। জি, ধন্যবাদ স্যার তুষার। আবার আসবো আপনার কাছে। আমি জনাব রাশিদ খান আপনার কাছে আসতে চাই। অনেকগুলো ইস্যু কিন্তু তুলেছেন স্যার তুষার, এবং আমি যদি বলি যে 16 বছরের ধ্বংসস্তূপ থেকে মাত্র 6 মাসে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়, তবে সরকারের আন্তরিকতা দায়বদ্ধতার ঘাটতি নেই সরকার থেকে বলা হচ্ছে। আপনি কি বলবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, লোডশেডিং এবং যেসব অভিযোগগুলো সারওয়ার তুষার করলেন, সেখানে আপনাদের সফলতা কি আর আপনাদের আসলে বিফলতা কি? দেখেন, আমি শুরুতে সরকারের কিছু অর্জন নিয়ে কথা বলবো, তারপরে তার যে বক্তব্য সেটির বিষয়ে আমার যে মন্তব্য সেটি পেশ করব। সরকার ইতিমধ্যে প্রায় 13 লাখ কৃষক পরিবারের 10,000 টাকা করে ঋণ মওকুফ করেছে। এরপরে কৃষক কার্ড সেটির বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে, ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিতদের সম্মানী ভাতা সেটিও শুরু হয়েছে। বন্ধ হয়ে যাওয়া 14টি কারখানা সেটি যাতে মানে কাঙ্ক্ষিতভাবে কাজ করতে পারে এবং সেখান থেকে আসলে প্রফিট পাওয়া যায়, এই জন্য বেসরকারীকরণ নীতিমালা করে সেটি আসলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 9টিতে উৎপাদন শুরু হয়েছে। আমি গত সপ্তাহখানেক আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি প্রোগ্রামে ছিলাম, যেখানে 3টা কোম্পানি বা কারখানা মানে হস্তান্তর করা হয়েছে 2টি প্রতিষ্ঠানের কাছে, এবং সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। দেখেন, এবং দেখেছি যে এর আগে যে একটি প্রতিষ্ঠান আরএফএল-এর কাছে হস্তান্তর করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানকে আসলে তারা কিভাবে আসলে উজ্জীবিত করেছে এবং সেখানে কর্মসংস্থান থেকে শুরু করে তারা কিন্তু লাভজনক পর্যায়ের দিকে যাচ্ছে। অর্থাৎ সরকারের এই যে বেসরকারীকরণ নীতি, এটির আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু 16 বছরে যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল, সরকারের যে সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে এখনই আসলে এই প্রতিষ্ঠানকে লাভজনক করা সম্ভবপর নয়। যে কারণে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠানকে এইভাবে বেসরকারীকরণ নীতিমালা তৈরি করে তাদের কাছে দেওয়া হচ্ছে, যাতে করে এটা লাভজনক হয়। সরকারের আরও সবথেকে বড় অর্জনটা হলো বাংলাদেশে যে স্বামী স্ত্রীর সম্পর্ক মার্কা নতজানু পররাষ্ট্রনীতি, সেখান থেকে সরকার বের হয়ে এসেছে। এবং দেখেন, এর আগে শেখ হাসিনা ভারতে যাওয়ার জন্য মুখিয়ে থাকতো, কিন্তু আমাদের সরকার প্রধান তাকে ভারত সরকারের পক্ষ থেকে সবার আগে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমাদের সরকারের পলিসি সবার আগে বাংলাদেশ। তিনি মালয়েশিয়া গিয়েছেন, চীনে গিয়েছেন, এখন ভারত সরকারের পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া
এবং শহীদ উসমান হাদির খুনিরা এখনো পর্যন্ত ভারতে তারা অবস্থান করছে, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের মন্তব্য কি তার উপর নির্ভর করবে বাংলাদেশের সরকার প্রধান তিনি আসলে অনুকূল পরিবেশে। ভারতে তিনি আসলে যাবেন কিনা। তার মানে কি, তার মানে আমাদের যে পলিসি সেটি হলো সবার আগে বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের সরকার এমন কিছু করবে না যেটির কারণে এদেশের জনগণ কষ্ট পায়। দেখেন, আমি নিজেও তো শিক্ষার্থী ছিলাম, আপনিও শিক্ষার্থী, সেও শিক্ষার্থী, এবং অনেক দর্শক আজকের এই টকশো দেখছে, তারাও কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একজন শিক্ষার্থী যে সময় দেশের বাইরে যেতে চায়, অনেক সময় মেধাবী কিন্তু দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, টাকা থাকে না। আগে ছিল 3 লাখ টাকা পর্যন্ত, তাও সেটি পাওয়া যেত কি না সেটি নিয়েও নানান ধরনের অনিশ্চয়তা ছিল। কিন্তু সরকার এখন এটিকে 10 লাখ টাকায় উত্তীর্ণ করেছে। এখন আপনি দেশের বাইরে আপনি যেতে পারবেন। তারপরে দেখেন আমাদের যে বাজেটে প্রায় 60টি নিত্যপণ্যের উপরে ভ্যাট এবং ট্যাক্স কমানো হয়েছে। আমি জানি না তিনি নিয়মিত বাজার করতে যান কি না, তবে আমি মাঝে মধ্যে বাজারে যাই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব পড়ে যে আসলে মানুষের নাবিশ্বাস নাকি মানুষ সহনীয় মাত্রার মধ্যে অন্তত নিত্যপণ্যের দামটা রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয়েছে, দেখেন সবসময় আমরা বাংলাদেশে দেখেছি যে বাজেটের পরপর সব কিছুর দাম ব্যাপকভাবে বেড়ে যায়, কিন্তু বাংলাদেশে এই প্রথম বাজেট ঘোষণার পরে অন্তত নিত্যপণ্যের দামগুলো যে পরিমাণ ছিল, কিছু কিছু পণ্যের দাম আরও কমেছে। আচ্ছা দেখেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত শিক্ষা এবং চিকিৎসা খাতে এই সরকার সবথেকে বেশি বরাদ্দ দিয়েছে। ইন্টারিম সরকার কিন্তু সেই কাজটি করেনি। কিন্তু আমাদের বর্তমান সরকার, যে সরকারকে নিয়ে আপনার অনেক সমালোচনা, সেই সরকার এদিকে মনোযোগ দিয়েছে। দেখেন সর্বশেষ যেটি নিয়ে কেউ কেউ কথা বলছে যে সরকার আসলে 31 দফা বাস্তবায়ন না করে 32-ই চলে গেল। আচ্ছা, সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু এই যে আপনার যে সকল বেসরকারি বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যে অবসরের পর তাদের কল্যাণ ট্রাস্টের যে সুবিধা বা অর্থ, এটি যখন সেই শিক্ষক পায় তার সন্তান, এবং তিনি কিন্তু বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারেন, সেটি বন্ধ ছিল, সেটির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তো এরকম অসংখ্য উদ্যোগের কথা বলতে গেলে তো আসলে সময় লেগে যাবে, সব কথা বলতে পারবো না। তবে সরকারের নির্বাচন ইস্তেহারে যে বিষয়গুলো উল্লেখ করা ছিল, সরকার মোটামুটি সব কিছুই বাস্তবায়ন শুরু করেছে, এবং 6 মাসের মধ্যে তো আসলে সরকার পুরোপুরি সব বাস্তবায়ন করতে পারবে সেটি আসলে অসম্ভব, এবং এটি আসলে হয় না। যারা প্রত্যাশা করছে যে 6 মাসের সরকার কেন আমাকে 5 বছরের সুবিধা দিচ্ছে না, সেটি অত্যন্ত দুঃখজনক। দেখেন 16 বছর, এরপর ইন্টারিমের 18 মাস, তার আগে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সাহেবের 2 বছর, সব মিলে প্রায় 20 বছরের সংকট সমস্যা এই সরকার এক প্রকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এমনকি ইন্টারিম গভর্নমেন্ট তাদের উপর যে ধরনের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা কতটুকু পালন করতে পেরেছে সেটি নিয়ে টকশোতে শুধু আমি না, অনেকেই সমালোচনা করে। দেখেন তোষার সাহেব যেটি বললেন, আমরা এই বিষয়ে তার কথাগুলোর উত্তর দিতে পারি না এখনো পর্যন্ত। সেই উত্তরটি অবশ্যই নেব। একজন দর্শক আছেন ফোনে, আমি দর্শকের ফোনটি নেব। জি দর্শক, হ্যালো, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো হ্যালো হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জামাল হাসান মোল্লা, লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো রাশেদ সাহেবের কাছে, যে বর্তমানে গ্রাম পর্যায়ে ও শহর পর্যায়ে বিদ্যুতের যে বিপর্যস্ত অবস্থা এবং গ্যাস জ্বালানির সমস্যা, এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ রয়েছে এই বিষয়ে জানতে চাই। জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, আমি সেই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসবো। জি হ্যালো হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। জি আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁথায় আব্দুল সরকার বলছিলাম। জি বলুন। আমি এই 180 দিনে সরকারের কিছু কিছু জিনিসে আমি সফলতা পাচ্ছি, বা অর্ধেকের বেশি 60% সফলতা পাইছি, 40% ব্যর্থতা পাইছি। যেমন জ্বালানি, গ্যাস, কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি, কিন্তু তাদেরকে আমরা ফেল করছি কিছুটা, কিন্তু তার সময় আছে পাস করার। কিন্তু আমার তুষার ভাইয়ের কাছে আমার দৃঢ় অনুরোধ, তারা তরুণ নেতা, যেমন বাংলাদেশে তেল খুব পাওয়া ছিল না, সরকারি দল বিরোধী দল আলোচনা করে তেল সমাধান হচ্ছে, কিন্তু আপনারা সংবিধান সংশোধন হচ্ছেন, এখানে আপনারা যাচ্ছেন না কেন? কারণ আমি একদম সংবিধানের ছাত্র, আমি যদিও আমরা খুব ভালো বুঝি, আপনারা সরকারকে সহযোগিতা করতেছেন না,
আর আপনাদের আমরা চাচ্ছি বা আমার বাংলাদেশে অনেক ডাক্তার শিক্ষিত আছে, আপনার সরকারকে সহযোগিতা করলে বিরোধীদের খাতে বিরোধ না করে আমাদের জনগণের জন্য কিছু করেন, এটা আপনাদেরকে চাচ্ছি, অনুরোধ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি সারোয়ার তুষার আপনার কাছে আসবো, তবে রাশেদ খান আপনার কাছেই আসবো। একজন লক্ষ্মীপুর থেকে প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের উত্তর এবং আপনার বাকি কথাটুকু শুনবো। দেখেন, সরকার ইতিমধ্যে এই জ্বালানি যে সংকট, সেই সংকট সমাধানের জন্য আপনার ভাসমান এলএনজি নতুনভাবে স্থাপন করার জন্য, মানে টার্মিনাল, এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং নতুন গ্যাস অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি তৈরি করে, এবং এই জ্বালানি নীতি তৈরি করতে গেলে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিভিন্ন স্টেক হোল্ডার বলেন, তাদের সাথে অবশ্যই বসা লাগবে এবং সরকার সেই পরামর্শ নিবে। সরকার ইতিমধ্যে সেই উদ্যোগ গ্রহণ করেছে। দেখেন, জ্বালানি যে সংকট, আমাদের দর্শক যে প্রশ্নটা করলেন, দেখেন সরকার এই যে তিনি নিজে বললেন যে মোটামুটি তার কাছে মনে হচ্ছে যে সরকার 60% সফল, আর এই বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস এটি নিয়ে সরকারের ব্যর্থতা তিনি সামনে উত্থাপন করলেন বা আমাকে প্রশ্ন করলেন। জি, দেখেন এই যে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে যে সংকট, হঠাৎ করে একটি টার্মিনালে আগুন লাগলো বা বিকল হয়ে গেল, এটা তো আসলে সরকারের দোষ নয় এবং সরকার সেই সমস্যা সমাধানে কাজ করছে। দ্বিতীয়ত হলো যে আপনার যে জাহাজগুলোতে আসলে এই গ্যাস নিয়ে আসা হয়, অনেক সময় বৈরী আবহাওয়ার কারণে সেগুলো আসলে সঠিক সময়ে আপনার সেটাকে মুক্ত করা যাচ্ছে না, সেই টার্মিনালে খালাস করা যাচ্ছে না, নিয়ে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়ত এর আগে দেখেন জ্বালানি সংকট। আচ্ছা, জ্বালানি সংকটটা আসলে এটা তো সরকারের দায় না, তাই না? এই যে আন্তর্জাতিক যে সংকট বলা যায়, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এখনো পর্যন্ত সেটা আসলে সমাপ্ত হয়নি এবং এটির কারণে আসলে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। কিন্তু বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে দাম না বাড়িয়ে এটা সমাধান করা যায় কিনা সেই প্রচেষ্টা কিন্তু করেছিল। কিন্তু যখন দেখছে ভারতে দাম বেড়ে গেছে, বাংলাদেশে দাম নাই, বা প্রতিবেশী অন্যান্য দেশে দাম বেড়ে গেছে, বাংলাদেশে দাম বাড়েনি, এটা পাচার হতে পারত এবং আন্তর্জাতিক সমন্বয় করার জন্য হলেও দাম কিছুটা আসলে বাড়ানোর প্রয়োজন ছিল, যেটি আসলে ওই সময় এনসিপির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছিল, যে আমাদের পক্ষ থেকেও। তো যাই হোক, পরবর্তীতে জ্বালানি সংকটটা মোটামুটি কেটে গিয়েছে, তবে পুরোপুরি কেটে যায়নি। দেখেন, এই যে বিদ্যুৎ উৎপাদন, সেটি তো জ্বালানি থেকে হয়, তার মানে এইটা ঠিক আছে, সরকারের থেকে দায়, হ্যাঁ সরকারের থেকে আমি বলতে পারি না যে আমি দায় নিব না, দায় নিয়েই বলছি যে সরকার এই সমস্যা সমাধানে আন্তরিকতার সহিত কাজ করছে এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি তৈরি করা এবং সবার পরামর্শ গ্রহণ করা, সে ব্যাপারে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনাদের পরামর্শগুলো আমাদের কাছে আপনারা দেন। ইতিমধ্যে দেখলাম যে জামাতের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে দেওয়া হয়েছে, এনসিপিও কিছু পরামর্শ দিয়েছে, সরকার অবশ্যই সেদিকে নজর রাখছে এবং তাদের পরামর্শগুলো আগেও তো গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে বলেছেন যে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না। তার প্রশ্নের উত্তরগুলো বা তার কথার উত্তরগুলো আমি একদমই দিতে পারি না। আমি 1 মিনিটে শেষ করি, 1 মিনিটে শেষ করবেন। দেখেন, জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্হীন প্রতারণা আছে। দেখেন, সেখানে 9 মাস ধরে আলোচনা হয়েছে, সে আলোচনায় তিনিও কিছু আলোচনায় গিয়েছেন, আমিও গিয়েছি, কথাবার্তা বলেছি। সেখানে আপনি আমাকে যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করালেন, তাই না? আপনি তো স্বাক্ষর করানোর পরে আপনি তো বলতে পারেন না যে এই নোট অফ ডিসেন্ট তুলে দিলাম। আমাদের সবার হাতে দেওয়া হয়েছিল যে এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হবে। এনসিপি শুধুমাত্র স্বাক্ষর করে নাই, বাকি সবাই স্বাক্ষর করেছিল। এরপরে গণভোট নিয়েও প্রতারণা করা হয়েছে। সব মিলে কি, সব মিলে বিএনপির নির্বাচন ইশতেহারটা আপনি খেয়াল করবেন, সেখানে উল্লেখ করা আছে মানুষ যদি আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দেয়, সেক্ষেত্রে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আমরা ইনশাআল্লাহ করব এবং সেটির বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আচ্ছা, শেষ করতে হবে, না হলে তো তিনি পরবর্তীতে কথা বলার মতন ইস্যু পাবেন না। আমি শেষ করে দিই, শোনেন। এরপরে তিনি দলীয়করণের কথা বললেন। দেখেন, এনসিপির একজন নেতা ছিল মোহাম্মদ এজাজ, তাকে ঢাকা উত্তরে প্রশাসক করা হয়েছিল। তিনি জাতীয় নাগরিক কমিটির নেতা ছিলেন। দেখেন, হ্যাঁ নেতা ছিলেন। এছাড়া আপনি আরও দেখেন যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র উপদেষ্টা, ছাত্র কমিটি, নানানভাবে নানানজনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। এই কাজগুলো তারা করেছিল, দলীয়করণ করেছিল। এরপরে দেখেন আপনার অস্ত্র নিয়ে মহড়ার কথা বললেন। তাদের সরকারের সময় এই যে শীর্ষ সন্ত্রাসী জামিন আমি দিয়েছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছিল, এবং এনসিপি সরকার, জামাতের সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। ব্যাখ্যা বিশ্লেষণ লাগলে সময় দিলে বলবো। আচ্ছা, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়
সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সময়টা আর এখনকার সময়টা দেখেন। এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়, এটার কারণটা হলো যে তিনি আসলে এই মবকে প্রশ্রয় দিচ্ছেন না। জি, আর ধন্যবাদ। ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সফল, কারণ তার সময়ে প্রতিদিন মোটামুটি বিভিন্ন জায়গায় মব হতো। আর নিত্যপণ্য নিয়ে তো আমি আগেই বলেছি যে সরকার বাজেটটা এমনভাবে তৈরি করেছে যাতে করে নিত্যপণ্যের দামটা সহনশীল থাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি সারোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। একজন দর্শক ঠাকুরগাঁও থেকে আপনাকেই প্রশ্ন করেছিলেন যে তার মতে 60% ব্যর্থ সফল এবং 40% ব্যর্থ সরকার, কিন্তু তারপরও বলা হচ্ছে যে আপনারা সহযোগিতা করছেন না, সহযোগিতা করা উচিত। আরেকটি হলো যে সংবিধান সংশোধন যে কমিটি করা হয়েছে সেখানে আপনারা কেন যাচ্ছেন না। এই প্রশ্নের উত্তর নেব, তারপর অবশ্যই আমরা অন্য প্রশ্নে যাব। জি জি, ওনার প্রশ্নটা যাচ্ছি আমি। তার আগে উনি কয়েকটা ভুল তথ্য দিয়েছেন, আমি সেগুলো একটু মানে জবাবটা দেওয়া দরকার। এজাজ সাহেবের ব্যাপারে বলেছেন যে এনসিপি নেতা, এখন উনি তো বিএনপি নেতা, এর বাইরে কিন্তু কোনো পদ ওনার আছে কিনা জানি না। তার বাইরে আবার উনি এখন সরকারে গেছেন রিসেন্টলি, তো বিএনপি নেতা কোনো পদ না, মানে হতে পারে না আর কি। তো এনসিপি নেতাও কোনো পদ না, হয় আপনি যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক, কিছু একটা। আপনি দেখাতে পারবেন কোনো নথিপত্র যে এজাজ সাহেবের এনসিপিতে অমুক পদ ছিল? তিনি জাতীয় নাগরিক কমিটিতে ঢুকেছিলেন, যখন তিনি ওখানে যাবেন তার আগে তিনি পদত্যাগ করেছেন, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন না হয়। এটাই তো রেওয়াজ, এটাই নিয়ম। আপনি গভর্নমেন্টের পোস্টে বসছেন, আপনি যদি কোনো দলীয় পদ থাকে আপনি সেটা ছেড়ে দেবেন। আপনি কি করছেন? আপনি প্রশাসক বসিয়েছেন ঢাকা উত্তরে, ঢাকা দক্ষিণে, কাদেরকে বসিয়েছেন? দলের পদধারী নেতাদেরকে। সমস্ত জেলা পরিষদে কাদেরকে বসিয়েছেন? দলের পদধারী নেতাদেরকে বসিয়েছেন। এটার ব্যাপারে তাদের কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদেরকে লাগবে। আর একজন জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, পার্টিতে না। তিনি সরকারের ওখানে বসার আগে পদ ছেড়েছেন, তিনি হয়ে যাচ্ছেন এনসিপি নেতা। এটা হচ্ছে একেবারে গোজামিল দেয়া বলতে যেটা বোঝায়। কারণ বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন কমিটি টমিটি ইত্যাদিতে তিনি বলেছেন ছাত্রদের প্রতিনিধি ছিল, তো এবং এটাকে উনি দলীয়করণের একটা নিদর্শন হিসেবে হাজির করেছেন। ছাত্ররা যদি থাকে সেটা কিভাবে দলীয়করণ হয় বা এনসিপির হয়? সব ছাত্রকে এনসিপি করে? সব ছাত্র তো এনসিপি করে না। আপনি দেখেন যে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা দেখেন, সব ধরনের ছাত্র সংগঠনের সবাই ওখানে ছিল। তাহলে এগুলো হিসাব করে বুঝে বলা উচিত। তারপর ধরেন যে অন্তর্বর্তী সরকার কাদের সরকার? অন্তর্বর্তী সরকার বেসিক্যালি বিএনপি সরকার, কারণ ওই সরকারের আপনার নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের দুজনের কে বলছেন যে না, এখন বিএনপির ব্যাপারটা হচ্ছে কি তারা লাভের গুড়টা খাবে কিন্তু এটা দায়টা নেবে না। ঠিক আছে, লন্ডন গিয়ে আপনারা চুক্তি করে এসে তারপরে মানে কি করলেন সবাই জানে। আপনাদের নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের মানে পররাষ্ট্র মন্ত্রী, ওই অ্যাটর্নি জেনারেল এখানে হচ্ছে আপনার আইনমন্ত্রী, ওখানে বিরাট চেয়ারম্যান, এখনও বিরাট চেয়ারম্যান, এরকম সচিব, ওই যে আজকে নাসিমুল গনি সাহেবের আরও 1 বছর বাড়ানো হলো, ওই সচিব একই সচিব, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। কিন্তু তবু সুবিধাটা আপনি নিলেন, কিন্তু বলবেন এটা এনসিপি জামাত সরকার। এটা হচ্ছে তাদের ওই যে আড়াল করার একটা চেষ্টা আর কি। মবের ব্যাপারে বলেছে, মবের ব্যাপারে নাকি জিরো টলারেন্স। এই আজকে বিবিসি নিউজ, গত 6 মাসে 120 জন শুধু নিহত হয়েছেন, 120 জন মবের, এই সরকার ক্ষমতা আসার পরে। এবং আগের সরকার একটা নাজুক পরিস্থিতিতে সব কিছু ইনস্টিটিউশন ভেঙে গেছে, একটা সরকার পলাতক, একটা সরকার পালিয়ে গেছে, পতন ঘটেছে, তারপরে দায়িত্ব গ্রহণ করে একটা স্বতঃস্ফূর্ত মব কোথাও কোথাও হয়েছে, কেউ অস্বীকার করে না। আপনারা তো সেই মবকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিচ্ছেন। আপনি আমি যে উদাহরণটা একটু আগে দিলাম যে ইউএনওদেরকে আজকে মানে কিভাবে অপমান অপদস্থ করতেছে, কারা করছে? বিএনপি লোকজন করছে। মানে এজলাসে গিয়ে নিউজ হয়েছে ইয়েতে আপনার সম্ভবত চাঁপাইনবাবগঞ্জে, যে জামিন দিচ্ছে না বলে বিচারকের উপর চড়াও হয়েছে বিএনপি যুবদলের ক্যাডাররা। তারপরে এজলাসে ভাঙচুর করছে, কারণ বিচারক হচ্ছে বিদ্যুৎ নাই দেখে বিরক্তি প্রকাশ করেছেন, এজন্য তারা ভাঙচুর করছে। তো এই মবকে তো আপনারা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছেন। এরকম উদাহরণ আরও অসংখ্য দেওয়া যাবে। এই যে 2 দিন আগের খবর, নিউ মার্কেটে যুবদল এবং ছাত্র দলের মধ্যে বা যুবদল অথবা বিএনপির মধ্যে চাঁদার ভাগাভাগি নিয়ে মারপিট, এবং সেখানে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার ওকে, কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পর্যন্ত ভাঙচুর করলেন। আপনারা বিরাট বিএনপির সৈনিক, জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার ছবি ভাঙচুর করতেছে, বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করতেছে। তো যারা মবের প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছে, যারা যদি ওই সময়কার নাজুক একটা সরকারের সময় কিছু বিচ্ছিন্ন মবের ঘটনাকে উদাহরণ হিসেবে টানে আর নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চেষ্টা করে, এটা তো মানুষ মেনে নেবে না। তো এগুলো গেল। এবার আমাদের সম্মানিত একজন দর্শক একটা সুন্দর প্রশ্ন করেছেন। বোঝা যায় যে উনি রাজনীতি ব্যাপারে ওনার একটা নির্দিষ্ট অপিনিয়ন আছে, হুইচ ইজ ভেরি ফাইন। আমার ধারণা উনি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, আমি ধরে নিচ্ছি, কারণ যেহেতু 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, উনিও তার মধ্যে হওয়ার কথা। তো উনি কি ওনার গণভোটের বাস্তবায়নটা দেখতে চান না? আমি তো মনে করি দেখতে চান। তো আমরা সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছি না এ কারণেই যে সরকার গণরায়ের সাথে প্রতারণা করেছে। তিনি তো অন্তহীন প্রতারণা দলিল বললেন। এই অন্তহীন প্রতারণাটা করেছে মূলত বিএনপি নানাভাবে। একটা হলো জুলাই সনদে জোর করে নোট ঢুকিয়েছে রাতের অন্ধকারে, যেটা আলোচনার সময় কেউ জানতো না। ওই এলডি হলে যেখানে টাইপিং হয়েছে, সেখানে একজন প্রভাবশালী বিএনপি দলীয় নেতা গিয়ে যিনি টাইপ করেছেন তাকে বাধ্য করেছেন যে এই নোটটা ঢুকাতে হবে। কোন নোট?
নোট অফ ডিসেন্টের কথা বলছি না, কিন্তু যে অমুক ব্যাপারটা আমার নোট অফ ডিসেন্ট আছে, তো অমুক ব্যাপারটা অমুকের নোট অফ ডিসেন্ট আছে, এটা থাকতেই পারে। এর বাইরে আরেকটা এক্সট্রা নোট আপনি দেখবেন যুক্ত করা হয়েছে। এটা কিন্তু যখন আমরা সাইন করেছি কেউ জানতো না, কোনো দল জানতো না। আপনি জিজ্ঞেস করে দেখেন জি, বিভিন্ন আমি দল, উত্তরটা পেয়ে গেছি এই নোট আপনার। কিন্তু তারা জানতো না। ফলে এই প্রতারণা কিন্তু তারা করেছে। গণভোট এখন তারা বাস্তবায়ন করছে না, গণভোট বাস্তবায়ন অনুযায়ী তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ করার কথা, তারা সেটা করছে না। এবং নতুন করে সম্পূর্ণ আলোচনাটাকে মুছে দিয়ে, সম্পূর্ণ আলোচনাটাকে শূন্যে নামিয়ে আপনি নতুন করে সংবিধান সংশোধন কমিটি করেছেন, যেটা আমরা দেখিয়েছি যে ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে, পদ্ধতিগত কারণে এই সংবিধান সংশোধন কমিটি কেন, বা এই সংশোধনীর মধ্য দিয়ে কেন আপনি রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করতে পারবেন না, এই কারণেই আমরা মূলত যাচ্ছি না, এবং সেটা জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা যাচ্ছি। জি ধন্যবাদ। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলুন। পাবনা জেলার সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন। সম্মানিত উপস্থাপিকা, আপনাকে ধন্যবাদ। আমার সন্তান তুল্য রাশেদ এবং তুষার। আমার প্রশ্ন হচ্ছে, দুইজনকে অ্যাড্রেস করে আমি বলতে চাচ্ছি যে, দেখেন রাশেদ খান এই মাত্র বললো যে 6 মাসের সফলতা, যেমন খতিবদের ভাতা, যেমন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, যেমন এই 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং অচল প্রতিষ্ঠানগুলোকে সচল করা। আমি প্রশ্ন করতে চাচ্ছি দুজনকের কাছে যে 6 মাসে এতটুকু সফলতা দেখানোর পরেও আপনাদের কেন লাগাম টাইনি ধরা হচ্ছে, রাজপথে আপনাদের বিরুদ্ধে কেন আন্দোলন করা হচ্ছে, আপনাদের কেন এত সংগ্রাম, আন্দোলন, মিটিং? মনে হচ্ছে আপনারা 10 বছর ক্ষমতায় আছেন। ডোন্ট মাইন্ড তুষার সাহেব। আসসালামু আলাইকুম। জনাব রাশেদ খান, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন দর্শকের বিরতির আগে, এবং আমি তার সাথে যুক্ত করতে চাই যে 180 দিনের আমলনামায় খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় সাফল্যের দাবি থাকলেও বাজারে নিত্যপণ্যের দাম অস্থিরতা, সিন্ডিকেট নিয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? আর বাজারে সরকারের উদ্যোগ কেন দৃশ্যমান হচ্ছে না এমন অভিযোগ করছেন? না, যে দর্শক প্রশ্ন করলো তিনি তো সরকারের যে উদ্যোগ সেটিকে তিনি স্বাগত জানালেন এবং অপোজিশনকে বললেন যে আপনারা কেন এখনই আন্দোলন করছেন, সরকারকে আপনারা সহযোগিতা করেন। আমারও কথা একই, যে আপনারা তো গণঅভ্যুত্থানের বাইরের কেউ না, আপনারা গণঅভ্যুত্থানের শক্তি, বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি। এদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে সবাই তো একসাথে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসা, তাই না? কিন্তু আপনি কেন আসলে বিএনপিকে আপনি আপনার মতন করে চালাইতে চাচ্ছেন? বিএনপি তো সেই নির্বাচনের আগে যে কথা বলেছে এখনও একই কথা বলছে, এবং জুলাই জাতীয় সনদ নিয়ে বা গণভোট নিয়ে রাজনীতি করার কিছু নাই। কারণ আপনি ওই সময় আপনার দাবি জানিয়েছেন, বিএনপির দাবি জানিয়েছে। নির্বাচন ইস্তেহারটা আমি আগেই বলেছি, একটু খেয়াল করেন বিএনপি কী লিখেছে। বিএনপির সংগ্রামী মহাসচিব, যিনি সামনে মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি দুইটা প্রতিবাদ লিপি জানিয়েছেন। প্রথমত যে সময় জুলাই জাতীয় সনদ নিয়ে এক ধরনের প্রতারণা করা হলো, স্বাক্ষরের পরে নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হলো, তখন একবার। আর দ্বিতীয়বার হলো যে সময় গণভোটের অধ্যাদেশ 4টা প্রশ্ন 1টা উত্তর, সেটি নিয়ে। এবং এর পরবর্তীতে বিএনপি যে সময় নির্বাচনী ইস্তেহার তৈরি করে সেখানে বিএনপি একই কথা উল্লেখ করেছে। তারপরেও এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, আগামীতে আপনাকে ক্ষমতায় আনবে, অপেক্ষা করেন, অস্থির কেন? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের অপোজিশনে যারা আছে, জামাত এবং এনসিপি, তারা ক্ষুধার্ত হয়ে গেছে ক্ষমতার জন্য। এখনই তারা মনে করছে যে আমরা তো আসলে ফেসবুকের যত জরিপ ছিল, অনলাইনের প্রত্যেকটা জরিপে জামাত ইসলাম ক্ষমতায় চলে গিয়েছিল। এই যে তাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার তাড়না, গিয়েও কেন যেতে পারলো না, ফেসবুক তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিল, বাস্তবে কেন জনগণ তাদেরকে ভোট দিল না? এই ক্ষমতার তাড়না থেকে তারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার করছে, ফটোকার্ড বানাচ্ছে, এআই ভিডিও বানাচ্ছে, নানান ধরনের। এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই উত্তর উনি দিবেন, অবশ্যই নোট করতেছেন তো উনি। তো এই মিথ্যাচারগুলো করতেছে। আচ্ছা, এবার আসি উনি যে কথাগুলো বলেছেন এর উত্তর দিই। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করবো, আমি তো 1 মিনিটও হয়নি মনে হয়। আচ্ছা, এই যে মোহাম্মদ এজাজ সাহেব, তিনি বললেন যে এনসিপির কেউ না। হ্যাঁ, তিনি অবশ্যই এনসিপির কেউ। কিভাবে? কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি, সেইটা থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটার সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপি আত্মপ্রকাশের সময় এই কথা বলেছে। তার মানে কি? তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা, এরাও যেমন এনসিপির। ঠিক একইভাবে এই এজাজ সাহেব, যাকে নিয়োগ দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি স্বয়ং, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, অনলাইন এই টকশোতে তো সবাই দেখতেছে, তাই না, লাইভ টেলিকাস্ট, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি কি এনসিপির কেউ না? ওই সময় আপনারা এরকম বহু নিয়োগ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে
আপনার অধিকাংশ ডিসি, এসপি, ইউনো তাদেরকে আপনাদের মতন করে বসিয়েছিলেন এবং সেটা যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছিল কিভাবে হাসনাত এবং সার্জিস ডিসি যদি আপনি সুপারিশ পরামর্শ করতেন একটা কথা, কিন্তু আপনি সরাসরি লেনদেনের সাথে জড়িয়ে পড়েছিলেন, কেলেঙ্কারির সাথে। আচ্ছা, না, আমাকে শেষ করতে দিচ্ছেন না তো, 2 মিনিট হয়েছে কিনা আপনি ঘড়ি ধরেন না, 5 মিনিট হওয়ার কথা না। আচ্ছা দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বিএনপির গভর্নমেন্ট, আজকে প্রথম তিনি বললেন, তো তিনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে বিএনপির গভর্নমেন্ট ছিলেন, তিনি ব্যাখ্যা করেন সেটি হলো যে এই যে পররাষ্ট্র উপদেষ্টা এবং এই যে বিডার চেয়ারম্যান, দেখেন এই বিডার চেয়ারম্যানকে কে এনেছিল? ডক্টর মোদি ইউনূস এনেছিল, এবং তিনি ভালোভাবে কাজ করার সুযোগ সরকারের কাছে চেয়েছেন এবং সরকার তাকে কাজ করার সুযোগ দিয়েছে। মানে বক্তব্য এরকম, দেখেন অল্প সময়ের মধ্যে আসলে ওইভাবে ইনভেস্টমেন্ট আনা যায় না, তো তাকে সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তিনি যাতে সফল হন এই জন্য সরকার তাকে সময় দিয়েছে। ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি দেখেন, তিনি তো আমাদের যারা ছাত্র উপদেষ্টা ছিল, যারা আপনার এনসিপি নেতৃবৃন্দ, তাদের পরামর্শই তো নিয়োগ পেয়েছিল। এখন যেহেতু তিনি ওই সময় মোটামুটি আমাদের পররাষ্ট্রনীতি বা বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেটি তিনি বেশ ভালোভাবেই করতে পারছিলেন বা করছিলেন। এখন যেহেতু তিনি এই বিষয়ে পারদর্শী দক্ষতা দেখাতে পেরেছেন, যে কারণে বিএনপির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি আসলে তারও তো একটা মিশন আছে যে 2 বছর 3 বছর 4 বছর হলে তিনি শেষ করতে দেন কথাগুলো, ওনাকে পরবর্তীতে টাইম বাড়িয়ে দেন, আমার আপত্তি নেই, বাট আমার কথাগুলো শেষ করতে দেন, ওনাকে টাইম আপনি বাড়িয়ে দেন। তো এই কারণে তাকে আসলে যেহেতু এই জায়গায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোটামুটি সফল হয়েছিলেন, তাকে যদি আরো 2 বছর 3 বছর 4 বছর সময় দেওয়া যায়, এই যে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ব্যাপারে অন্যান্য দেশের ব্যাপারে যেভাবে যে কঠোরভাবে বিবৃতি দেওয়া হয়, এজন্য তো তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল যিনি এখন বর্তমানে আইনমন্ত্রী তার কথা বললেন, তো 3 জন ছাত্র উপদেষ্টা কোথায় আছে? একজন তো সরাসরি ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় একটি দল গঠন করেছে, সেই দলের নাম এনসিপি। অনেকে এনসিপিকে কিংস পার্টি বলে, আমি কিংস পার্টি বলছি না, ছাত্রদের একটি দল, ছাত্রদের একটি অংশের দল। কিন্তু আমার প্রশ্ন হলো, ছাত্ররা কি আসলে এইভাবে ক্ষমতায় থেকে দল গঠন করতে পারে? এবং সরাসরি সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তার বিভিন্ন বক্তব্যে এটি বলেছে, এমনকি প্রেস সচিব বলেছিল নাহিদ ইসলামকে মাঝখানে বসিয়ে আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন। সর্বশেষ কথা হলো যে ইউনোদের সাথে নাকি আসলে আপনার অপদস্থ করা হচ্ছে, করা হচ্ছে। দেখেন, আমিও যখন বিভিন্ন জায়গা থেকে এরকম সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিভিন্ন তথ্যপত্র আসে, দায়িত্বশীল জায়গা থেকে আমি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করি যে অভিযোগ অনুযোগ আসলে কতটুকু রয়েছে। শেষ কথা হবে, পরবর্তীতে আপনি আর সময় পাবেন না। 16 বছর ধরে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ থাকবে না। আমার কথা হলো যে আপনি 18 মাসে সেই আওয়ামী কর্মকর্তা বা দর্শকদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? বরং ওই সময় তাদের চিন্তা ছিল এরকম যে বিএনপি করেছে অতীতে, বা ছাত্রদল করেছে, বা বিএনপি পরিবারের যদি তাদেরকে এই মুহূর্তে প্রমোশন দিই, যেহেতু 16 বছর তারা বঞ্চিত ছিল, তাহলে আমরা যে এজেন্ডা নিয়েছি আগামীতে ক্ষমতায় যাব একটি দল গঠন করে, সেই এজেন্ডা সফল হবে না। যে কারণে তারা ওই সময় যে পলিসি গ্রহণ করে যে আওয়ামী তাদেরকে ভয় দেখিয়ে কাজ করানো, অন্তর্বর্তীকালীন সরকার এই পলিসি গ্রহণ করেছিল, নাহিদ ইসলামরা এই পলিসি গ্রহণ করেছিল। তার মানে কি? তার মানে এখন এই যে বিভিন্ন জায়গায় অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে, অন্য দলকে নানানভাবে দর্শক তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, যে কারণে বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু আন্দোলন হয়ে থাকে। জি, আমি জনাব সারওয়ার তুষার আপনার কাছে আসতে চাই। অনেকগুলো অভিযোগ করেছেন, যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি দিয়েছেন, এবং একটি প্রশ্নের সূত্র ধরে যদি, একটি কথার সূত্র ধরে যদি আমি আপনাকে বলি, তিনি যেমনটি বলেছেন যে আপনারা আসলে ক্ষুধার্ত হয়ে গেছেন ক্ষমতার জন্য। আপনারা কি আসলে ক্ষুধার্ত হয়ে গেছেন? আচ্ছা, ক্ষুধার্ত কে হয়েছে? আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, উনার একটা স্ট্যাটাসে একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেনও কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন, উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা? তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর
কর্মকর্তা যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন যেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, ওটা হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায় আপনি এমন কোথায় এনেছেন? বলছি বহুবার উনি উনি এরকম শতভাগ challenge চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ তো করেন, যাদের নিয়ে challenge করছে আপনি অনেক তাদেরকে অনেক জিজ্ঞেস অনেক করেন কথা নাকি? বলেন। এই- কারণ এই হচ্ছে যে challenge এর আগে তো আরো উনি- কয়েকটা শোতে আমার উনি সাথে বিরাট ছিলেন। আপনি মানে জিজ্ঞেস করেছিলেন একবারও? মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি আবার মিথ্যা ডিগ্রি কথা। আছে। এই যাই যে হোক, হাসনাত এবং এখন কিন্তু উনি সার্জিস বললে যে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো হলো ফালতু কথা। যিনি ফালতু জুলাইয়ে কথা। নিজে ছিলেন না তাই? এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে তাই না? দৌড়ায়, আপনি কোথায় মিডিয়া ছিলেন? দেখলে সামনে। আপনি আমি কোথায় কোথায় ছিলাম সেটা ওই যে কোথায় ছিলেন? আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে কি 19 জুলাই। 19 জুলাই তার আগে 19 তার- আর আগে পরে কোথায় ছিলেন? আর আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায়- কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে আপনি বলেন। আপনি বেশি এই আপনি রাশেদ ফাপড়বাজি খান না দেন। থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ খান? বলছেন রিমান্ডে আমি ছিলাম না, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা উনি ব্যর্থ জেল হয়েছেন, খেটেছে? আপনারা ব্যর্থ উনি হয়েছেন। মামলা ব্যর্থ হয়েছে? হয়েছে বলে এখন উনি বলে যে মামলা হয়েছে? এরা আমার উনি কর্মী। আপনাদের মামলা হয়েছে? আমার কি কর্মী জন্য ব্যর্থ হয়েছে? যদি মানে আমরা আমি সফল ব্যর্থ হয়েছিলাম হয়েছি, বলে তো আমার আমাদের কর্মী জুনিয়রের নেতৃত্ব কোথায় দিয়েছে, সফল হয়েছেন? ছিলেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা নেতা হয় না, আপনি ফাপড়বাজি করেন। কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে মামলা হয়নি, যার নামে জেল খাটেন না, সে কিসের আপনার বিপ্লবী? নামে কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা- হয়েছে? আমি 15 দিন- তো শেখ মামলা- হাসিনাকে না, না, কটূক্তি এটা- করার এটা- মামলা রে ভাই, না, শেখ এটা- হাসিনাকে কটূক্তি এটা করার মামলা। আজকে আপনার ফাপড়বাজি হামলা করবেন না, করতেছেন। গণঅভ্যুত্থানে এই যে আপনি বিপ্লবী ফাপড়বাজি হয়, করেন এইসব না। চেতনাবাজি ফাপড়বাজি করবেন আপনি না। করেন। তো এভাবে বললে তো আরে বলতে পারবো রাশেদ না। খান তো মামলা খাইছে রে ভাই, শেখ আরে হাসিনাকে খাইছে তো কি কটূক্তি হয়েছে? করার মামলা। আপনি খাইছে কি তো কি খাইছেন? হয়েছে? চুরি দেখান করলেও একটা মানুষ মামলা খায়, হ্যাঁ? চুরি করলে ডাকাতি করলেও মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে কটূক্তির মামলা চুরি করার মামলা এটা? তো সেটা নিয়ে এখন কি? এখন এটা জন্য এখন কি আপনি মানে কি কি? করবো এখন আমরা? মানে কি? আপনি আমরা জেল কি করবো খাটছেন এটার কখনো? জন্য? মামলা হয়েছে? তাতে কি হয়েছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? না, 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। হ্যাঁ? আপনি বলছেন। রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আরে কোথায় আমি ছিলেন? কোথায় ছিলাম মানে নাহিদ পালায় রাশিদকে ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, শোনেন, পালায় আমি কোথায়- ছিলেন। এখন হ্যাঁ, বড় বড় কথা শেষ বললেন করি, না। আমি কোথায় ছিলাম? পালায় শোনেন, ছিলেন। আমাকে রাশেদ বাঁচাও, খান, আমাকে বাঁচাও আপনি বলছেন। যে জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব না, আমি এটা দিয়েছি। তো উনি তো তখন কথা হাসিনার বলছেন, বিরুদ্ধে এখন তো আন্দোলন তো আমাদের কখনো বলতে করেন নাই, কখনো কে মার করে খাননি নাই? তো। আচ্ছা, আপনি এই সবসময় ছাত্রলীগ পালাইছেন। কখনো আপনারা পিটাইছে? শেখ হাসিনা মাদার অফ এডুকেশন ছাত্রলীগ বলতে কখনো শেখ পিটাইছে হাসিনাকে। আপনাদের? শেখ হাসিনাকে গিয়া পায়ে ধরে সালাম ছাত্রলীগ করছেন। কখনো মাদার অফ পায়ে ধরে এডুকেশন, সালাম করেছে, আপনি কি মাদার অফ করেছেন? এডুকেশন বলছেন। একজন আপনি তো শেখ ফ্যাসিস্ট, মুজিবকে- শেখ মুজিবের অবৈধ বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, চব্বিশ শেখ সালে কেন হাসিনাকে বলছেন? আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাশেদ স্যার আন্দোলন হইতো না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি তাদেরকে আসিফ নাহিদের নাম ধরে বলেন কেন? আমি করিয়ে দিয়েছিলাম। উনি তো এমপি, আপনি ওর নাম ধরে বলেন কেন? আপনি আসিফ নাহিদ মাহমুদকে ইসলামকে জিজ্ঞেস করবেন, আপনি সর্বপ্রথম নাম ধরে আমি বললেন কেন? প্রস্তাব দিয়েছিলাম আপনি না যে এই গতকালকে বললেন আন্দোলনকে মন্ত্রীর নাম ধরে বলার কারণে এই আজকে আপনি আন্দোলনকে আপনি কিভাবে হচ্ছেন সরকারের জাতীয় একজন মুক্তির সচিব, আন্দোলন করা যায়? আপনি একজন এমপি, আপনি আপনার আসিফ উপরে মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনি এমপি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না আপনি নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস এমপি করেন, আপনার রাশেদ উপরে খান এমপি কোথায় নিচে? ছিল? না, আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে যান নাই, আপনার জীবনে দলের আন্দোলন নেতৃত্ব দেন নাই, এখন নেতাকর্মীরা বিশাল বলে। বিপ্লবী হয়ে গেছেন, টকশোতে এসে। তার টকশোতে দলের এসে বিপ্লবী হইলে আপনার মতন এরকম আপনি ফরওয়ার্ড কোথায় ছিলেন? দেশ চালাতো। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন, আমি কোথায় ছিলাম? এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই ক্যামেরাম্যানরা কি হাউজের বলবে? সাংবাদিকদের জিজ্ঞেস করেন। আপনি পালাচ্ছিলেন, আপনি আরে পালিয়েছিলাম, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতাকর্মীরা বলে। আপনার জামাতের আমির, আমাদের- না, আপনার জামাতের আমির কি? আপনার জামাতের আমির কি? জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপনে থেকে নেতৃত্ব দিয়েছে না? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার আরেকজনের দল তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে আপনারা যদি সফল হইতেন, টিভি গ্রেফতার তাহলে করার তো জন্য আর খুঁজতেছে, এই তখন নাহিদ আপনি আসিফদের বলতেছেন রাষ্ট্র যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো। তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 36 প্রশ্ন জুলাই করতেছেন কেন? একদিন কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী আপনারটা কোথায় বলেন। ছিলেন? আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এটা তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ করতেছেন। চরিত্র না, নিয়ে না, কথা না। বলি, আপনি তো না, টকশর না, করতে পারবেন না। এগুলো তো- না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই? আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আপনাদের আক্রমণ যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। পালায় গেছেন, কত এখন নারী আমি আমার শো থেকে শেষ করতে হবে। কত নারী তো হয়রানি আপনারা করছে। যদি না থামেন আমি শো শেষ করব। আপনি আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আপনি ব্যক্তিগত বিয়ে বউ থাকা অবস্থায় 20
25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন আপনার ওয়াইফ বলেছেন মিথ্যা আর কথা মিডিয়াতে বলছেন নিউজ হয়েছে কোথায় না মিডিয়া নিউজ হয়েছে কি হয়েছে হয়নি আপনি নিউজ হয়নি মিথ্যা কথা বলেন কেন আপনি ব্যক্তিগত আপনাদের মতামতের মধ্যে মধ্যে টকশোতে আমি আসি না কিন্তু
কিন্তু তা আপনি আপনি শুরু ব্যক্তিগত করেছেন আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি আপনি শুরু ব্যক্তিগত আক্রমণ করেছেন না? করছি আপনাকে? আপনাকে আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় এনসিপি ব্যক্তিগত আপনাকে আক্রমণ বহিষ্কার করে নাই? কোথায় আপত্তি এনসিপি দেয়নি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথা এটা মিথ্যা আমি কথা বলেন বলতে কেন? চাইনি, কিন্তু একবার আপনি বলেন শুরু করেছেন, সাবেক ভাই, একবার বলেন যেখানে বলতে বহিষ্কার। বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখে মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? আপনি ন্যূনতম আসেন কোন লজ্জা লজ্জায়? শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন কোন রাজনীতি লজ্জায়? করতেন না। আর নিজের দল ছেড়ে আপনি আরেক দলে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করেছেন, না, বউ আপনি- থাকা অবস্থায় কোথায় বলছেন? পনেরোটা আমি তো নারীকে বিয়েই আপনি করি নাই। অসম্মানিত আমি তো বিয়েই করেছেন। করি নাই। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি নারী কোথায় কে বিয়ে ছিল? করছি? ওদের কোথায় কে বিয়ে ছিল? করছি? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। সম্পর্ক তৈরি করেছিল। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা যে করব না। নারী ফেসবুকে আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ আপনি থাকা একটা অবস্থায়, মিথ্যু। আমি তার না, বউ না, থাকা এইভাবে তো অবস্থায় আরো এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মিথ্যু। চরম মিথ্যু এবং বেয়াদব একটা লোক। এবং বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, আমি আপনি আসি নাই। আপনি ব্যক্তিগত শুরু আক্রমণ করতেছেন করেছেন, কারণ যেখানে আপনি বলতে বাধ্য হয়েছি। যুক্তিতে হাসেন। আমি বলি না, না, আমি আপনাকে এসব বলি নাই। সম্মান দেন। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান শিখতে হবে। আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারে গেছেন। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার মতো আপনার যদি কথা আসবো। হতাম, আমি আপনি টকশোতে আসতাম টেলিভিশনের না। মালিক নাকি? আপনার লজ্জা শরম থাকলে টকশোতে আসতেন না। আমি আপনার জায়গায় আমি আসতাম না। নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন। এইভাবে ব্যক্তিগত আক্রমণ আরে করবেন আপনার না। জামাতের আমি ব্যক্তিগত দেখেছি। উনি করছেন। আপনার দলের এবং সভাপতি- ওনার সময় আমি কথা আপনার বলি, দলের উনি আমার সভাপতি, কথা সাধারণ বলতেছেন। সম্পাদক আমার উনি সঙ্গে আমার রাজনীতি কথা করছে। বলতেছেন। তার দল গঠন করেছে না? বেয়াদব- NCP আমি শেষ করব।